আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা পরীক্ষার এই পূর্ব মুহূর্তের সময়গুলোতে ব্যস্ত সময় পার করছো। তো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে বিগত 12 তারিখে। অনলাইনে আমরা পেয়েছি। তো সেটার পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা যাতে সুন্দরভাবে তারা ফলো করে তাদের পরীক্ষা দেয় এবং নির্ভুলভাবে পরীক্ষা দেয়, সেজন্য আজকের এই ভিডিওটা করা হচ্ছে। আমরা রুটিনটা একটু আগে দেখে নিই। রুটিনটা দেখলে আমাদের জন্য একটু সুবিধা হবে। রুটিনে আমাদের কিন্তু রুটিনটা দেওয়া হয়েছে গত 15ই জানুয়ারি 2026 সালে। এটা সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য। ক্লাস শুরু হবে, পরীক্ষা শুরু হবে 21/4 মানে 21শে এপ্রিল 2026 সাল মঙ্গলবার থেকে শুরু হবে। এরপর 23 তারিখ, এরপর 26 তারিখ পরীক্ষা আছে। 26 তারিখ ইংরেজি দ্বিতীয় প্রথম পত্র পরীক্ষা। তারপর 28 তারিখ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আছে 30 তারিখ। গণিত আছে 3 মে। একটু বড় ছুটি আছে বৃহস্পতিবারের পর। এরপর বাংলাদেশ বিশ্ব পরিচয় 5 তারিখ, ইসলাম ধর্ম 7 তারিখ, 7ই মে। পদার্থবিজ্ঞান 10ই মে, পদার্থবিজ্ঞানের আগেও 2 দিন ছুটি আছে। ফিন্যান্স ব্যাংকিং এগুলোর আগেও ছুটি আছে। ভূগোল ও পরিবেশ 11 তারিখ। গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা, চারুকলা এগুলো আছে 12 তারিখ, 12ই মে। হিসাব বিজ্ঞান 13ই মে আছে। রসায়ন 14ই মে। পৌরনীতি নাগরিকতা 14ই মে 2026। উচ্চতর গণিত 17 তারিখ, 17ই মে। আর জীববিজ্ঞান 20 মে 2026। এবার আমরা ব্যবহারিক পরীক্ষা হবে 7/6/2026 থেকে 14/6/2026 পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা দিনগুলো ধার্য করা হয়েছে। পরীক্ষার ক্ষেত্রে প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, আর যেটি বিকালের পরীক্ষা সেটি বিকালেই অনুষ্ঠিত হবে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে নির্দেশিত যে নির্দেশাবলী আছে শিক্ষার্থীদের জন্য, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই শিক্ষার্থীদেরকে ইয়েতে উপস্থিত থাকতে হবে, পরীক্ষা কেন্দ্রে স্ব কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং আসন গ্রহণ করতে হবে। সৃজনশীল প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা হবে। প্রথমে বহু নির্বাচনী যেটা থাকবে, সৃজনশীল তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, মানে একটার পর একটা হবে। আর হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পরীক্ষার্থীগণ যারা আছো তারা নিজ নিজ ওএমআর ফর্মে তাদের পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর বিষয় কোড এটি কিন্তু সঠিকভাবে লিখতে হবে। অনেকের রোল ভুল হইলেই সমস্যাটা হয়। যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। আর এই ওএমআর উত্তরপত্রটা কোনোভাবেই ভাঁজ করা যাবে না। খাতার মাঝখানে একটা দাগ দেওয়া আছে, সেই দাগটা খাতায় বান্ডিল করা আছে, সেটা যখন ভাঁজ করার সময় সুন্দর করে ভাঁজটা করতে হবে যাতে ওএমআর এর মধ্যে কোনো ভাঁজ না পড়ে। আর সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী এবং ব্যবহারিক প্রশ্নে পৃথকভাবে পাশ করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে পরীক্ষা দিতে হবে, ভিন্ন বিষয়ে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। আর শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এই যে এই অনুমোদিত ক্যালকুলেটরগুলো কি কি সেটা এখন বলে দিচ্ছি। অনুমোদিত ক্যালকুলেটর হচ্ছে এগুলো। অনুমোদিত ক্যালকুলেটর এসএসসি পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে, যারা এই ক্যালকুলেটরগুলো ব্যবহার করবে সেই ক্যালকুলেটর হচ্ছে নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর হবে এবং এই 8 ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। FX82MS, FX100MS, FX570MS, FF991MS, FX991AX, FX991ES এবং FX991ES প্লাস, আর সর্বশেষ হচ্ছে FX991CW। এই মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে সবসময় ক্যালকুলেটরটা হতে হবে কি নন প্রোগ্রামেবল। পরীক্ষার কেন্দ্রে এইগুলো নির্দেশনা দেওয়া আছে। আশা করি আমাদের পরীক্ষার্থীরা এই বিষয়টা ফলো করবে। এবার আমরা রুটিনে আরেকটা বিষয় চলে আসি যে ব্যবহারিক পরীক্ষা কিন্তু কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, যে কেন্দ্রে পরীক্ষা দেবে সেই কেন্দ্রেই ব্যবহারিক পরীক্ষা হবে। আর এবার এসএসসির যে ডিরেকশনটা দেওয়া আছে সেই ডিরেকশনে যদি আমরা একটু নিচের দিকে যাই, সেটা আমাদের জন্য বেটার হয়। যে
শৃঙ্খলা সম্পর্কিত নিয়মাবলী আমরা যদি একটু দেখি, শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সকলেরই সহায়তা প্রয়োজন। সেই সহায়তাগুলি যদি না পাওয়া যায় তাহলে পরীক্ষাটা সুন্দরভাবে দেওয়া যাবে না। আর এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের এই যে ধরনের পরীক্ষার্থীদের কর্তৃক যে ধরনের কার্যকলাপ অপরাধ বলে গণ্য হবে, তা একটু সবাই একটু ধারণা থাকা ভালো। পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো যাবে না। একে অন্যের সাথে কথা বলা বা লেখা এই জিনিসগুলো পরীক্ষার্থীদের পরিহার করতে হবে। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র এটি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত, মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সংগ্রহে রাখা বা তা দেখে নকল করা। এই বিষয়গুলো খুবই সচেতনভাবে করতে হবে এবং শাস্তিমূলক পরীক্ষার ধরন দেওয়া আছে। আমরা চাচ্ছি না আমাদের পরীক্ষার্থীরা সেদিকে যাক। তারা সুন্দর করে লেখাপড়া করে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করুক। পিতামাতা এবং দেশের সম্মান উজ্জ্বল গৌরব বাড়িয়ে দেখ, এটাই আমরা চাই। আর অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করলে, লিথোকোড পরিবর্তন করলে, যেমন ওএমআর পেজের উপরে যে লিথোকোড আছে সেটা পরিবর্তন করলেও এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে কেহ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলেও তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। পরবর্তীতে পরীক্ষার্থী কর্তৃক আর যে অপরাধগুলো আছে, পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সহায়তা করা, এটাও কিন্তু একটা অপরাধ বলে গণ্য হবে। মোবাইলে বা এসএমএসে যদি কেউ ডিভাইস নিয়ে আসে, সেই ডিভাইসের ক্ষেত্রে ডিভাইস দিয়ে যদি ব্যবহার করা হয় বা ডিভাইসে প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ যদি তথ্য সংরক্ষিত থাকে, তাহলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। তিনি কেন্দ্র সচিব বরাবর সুপারিশ করবেন এবং বাকিটা বিষয়ে কেন্দ্র সচিব বা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা যাবে না বা অযৌক্তিক মন্তব্য লেখা যাবে না। এটাও কিন্তু একটা অপরাধ। অনেকে আমরা লিখি, যেমন টাকা স্ট্যাপলার করে দেই, যে এই বছর আমার পাস করে দেন, এগুলো এইসব অযৌক্তিক মন্তব্য অনুরোধ করা, কিন্তু আপত্তিকর কথাও লেখা যাবে না। পরীক্ষা কক্ষে অনেকে বাধা সৃষ্টি করে, একটা গোলযোগ সৃষ্টি করে, এটাও কিন্তু অপরাধ। দূষণীয় কাগজপত্র কক্ষ পর্যবেক্ষককে না দিয়ে তা নাগালের বাইরে খেলে ফেলে, অনেকে আবার গিলে ফেলে, এটাও কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। আবার অনেকে উত্তরপত্র, একজনের উত্তরপত্র আরেকজনকে দিয়ে দেয়, দুই ব্যক্তি দুই রকমের হাতের লেখা থাকলেও এটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। আর প্রশ্নপত্র আবার আধা ঘন্টা প্রশ্ন পাওয়ার পর প্রশ্নপত্র বাইরে কোনোভাবে পাচার করে দেয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, সেটাও কিন্তু অপরাধ। আবার পরবর্তীতে ১৩ নম্বর যে আছে, মানে অপরাধের ধরন, কক্ষ পর্যবেক্ষক বা এখানে দায়িত্বে যারা থাকে, যে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে গালাগালি প্রদর্শন করে, ভীতি প্রদর্শন করে, যাতে ঠিকমতো কক্ষ কার্য উনি তার কার্যক্রম চালাতে না পারে, সেজন্য এটাও কিন্তু ভীতি প্রদর্শন করে, এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে। কক্ষ পর্যবেক্ষকের নিকট যদি উত্তরপত্র দাখিল না করে নিয়ে চলে যায়, সেটাও অপরাধ। আবার অনেক সময় রোল নম্বর পরিবর্তন করে লেখে পরস্পর উত্তরপত্র বিনিময় করা, এগুলো কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতাই পরিবর্তন করে ফেলে অনেক সময়, সেটাও একটা অপরাধ। আর পরীক্ষার কক্ষে, পরীক্ষার প্রাঙ্গণে, কেন্দ্রের বাইরে কোনো কক্ষ পর্যবেক্ষকের বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ বা আক্রমণের চেষ্টা এবং অস্ত্র প্রদর্শন, ভীতি প্রদর্শন করা, এগুলো কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্য কারো দ্বারা লিখিত উত্তরপত্র যদি দাখিল করা হয়, সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা, এগুলো অপরাধ হিসেবে গণ্য হবে। সেই জিনিসগুলো বোর্ডের পরীক্ষা নীতিমালায় আছে, জাস্ট আমি পড়ে পড়ে সকলকে জানানোর জন্য এই কাজটা করা হলো, যাতে শিক্ষার্থীরা এবং সকলে সচেতন থাকে। আর একটা বিষয় যে সেটা হচ্ছে যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কিভাবে করতে হয়, উত্তরপক্ষ, সেগুলো নিয়েও বিশদ আলোচনা আছে। আর পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন, এই আইন মোতাবেক যদি যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়, তার জন্য কিন্তু শাস্তির বিধান সরাসরি আছে এবং সেটা ফলো করা হবে বলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সবসময় আমাদের সচেতন করেছেন। আমরা চাই আমাদের পরীক্ষার্থীরা সকলেই এবং শিক্ষার্থীরা, শিক্ষক সকলেই মিলে একটা সুন্দর পরীক্ষা আমরা এবার কার্যক্রম সম্পন্ন করব, যাতে আমাদের পরীক্ষার্থীরা সুন্দরভাবে তার পরীক্ষা দিয়ে তাদের জীবনে প্রথম
যে পাবলিক পরীক্ষা সেটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, এটাই আমরা চাই এবং আমরা সকলে এই ক্ষেত্রে সহায়তা করব। আর সর্বশেষ এই যে শ্রুতি লেখক বিষয়ে একটা নীতিমালা আছে, যারা শ্রুতি লেখকের প্রয়োজন হবে তাদের ক্ষেত্রে শ্রুতি লেখকের দায়িত্ব এগুলো সম্পর্কে নীতিমালা বই দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন বা যারা প্রয়োজন হয় তারা একটু দেখে নেবেন। আর তবে শ্রুতি লেখকের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান প্রধান বা ওনাদেরও কিছু দায়িত্ব আছে, সেগুলো দেওয়া আছে এবং তারা সময় কতটুকু পাবেন সেটারও বিষয় আছে। এটা হচ্ছে কথা। শ্রুতি লেখকের সর্বোচ্চ যোগ্যতা এখানে সুন্দর করে দেওয়া আছে, যেমন যারা এসএসসি পরীক্ষার্থী এই তাদের ক্ষেত্রে যিনি শ্রুতি লেখক হবেন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত, মানে অষ্টম শ্রেণীর একটা ছাত্র বা ছাত্রীকে শ্রুতি লেখক হিসেবে, শ্রুতি লেখকের সহায়তাকারী হিসেবে বা শ্রুতি লেখক হিসেবে নিয়োজিত করা যাবে। নাম ঠিকানা সব এভাবে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা আরেকটা বিষয় সর্বশেষ, যে গ্রেডিং পদ্ধতি যে কিভাবে হয় সেটাও এখানে নির্দেশালয় দেওয়া আছে। এবার আমরা একটু সর্বশেষ অংশটা দেখে নিই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক এসএসসি পরীক্ষার সময় বিভাজন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কীভাবে পরীক্ষার নম্বর বন্টন হবে এবং সময় কীভাবে বিভাজন হবে এটা খুবই জরুরি। 30 নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট, 70 নম্বরের সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন পরীক্ষার ক্ষেত্রে সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ব্যবহারিক পরীক্ষা যখন থাকবে সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ হচ্ছে 25 মিনিটের, যেমন আইসিটি পরীক্ষায় 25 নম্বরের এমসিকিউ থাকে আর 25 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। আর 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে হবে সময় 2 ঘন্টা 30 মিনিট। কারণ কি, পদার্থ রসায়ন এইসব পরীক্ষায় সিকিউ পরীক্ষা হবে 2 ঘন্টা 35 মিনিট আর এমসিকিউ পরীক্ষা হবে 25 মিনিট। এবং পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকবে না, কারণ আমার 3 ঘন্টা পরীক্ষার সময়ের ভিতরে 25 মিনিট এবং 2 ঘন্টা 35 মিনিট থাকবে, সো বিরতি দেওয়ার কোনো সুযোগ নাই। আর 10টায় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে নির্দেশনা স্পষ্ট দেওয়া আছে। 9টা 30 অলিখিত উত্তরপত্র ফ্রেশ কাগজপত্র দেওয়া হবে, ওএমআর শিট বিতরণ করা হবে। 10টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। আর 10টা 30 মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। আর বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ করে ফেলবে সেই সময়ে। আর যে সকল 25 নম্বরের পরীক্ষা আছে সেখানে আমাদের যেখানে পরীক্ষা আছে সেখানে আমাদের 10টা 25 মিনিটে সংগ্রহ করতে হবে। 2টার ক্ষেত্রেও একই রকম নিয়ম প্রযোজ্য। দুপুর 2টায় যখন যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানে 1টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র দেওয়া থাকবে আর বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ করবে। দুপুর 2টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর 2টা 30-এ সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ করে ফেলা হবে। আর 25 নম্বরের যে বহু নির্বাচনী পরীক্ষা থাকবে সেখানে 2টা 25 মিনিটে বহু নির্বাচনী প্রশ্ন সংগ্রহ করা হবে এবং এর আগে বা ওই সময় সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। আশা করি এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীরা সকলে খেয়াল রাখবে, পরীক্ষার্থীরাও খেয়াল রাখবে। আর ফল প্রকাশ সংক্রান্ত নীতিমালাও দেওয়া হয়েছে। পরীক্ষার উত্তীর্ণের কোনো বিভাগ উল্লেখ থাকবে না, শুধু লেটার গ্রেড এবং সকল বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্টের ভিত্তিতে পরীক্ষার্থীর জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ উল্লেখ করা থাকবে। নম্বরপত্র ছিল আগে যখন বিভাগ ছিল, এখন একাডেমিক ট্রান্সক্রিপ্ট ইস্যু করা হয়। প্রত্যেক বিষয়ে প্রাপ্ত গ্রেড, জিপি এবং গ্রেড পয়েন্ট অ্যাভারেজ উল্লেখ থাকবে। প্রতি গ্রেডের জন্য নির্ধারিত ক্লাস ইন্টারভেলটাও উল্লেখ থাকবে। শিক্ষা বোর্ড থেকে মূল সনদপত্র ইস্যু বিদ্যমান থাকবে, সবসময় শিক্ষা বোর্ড দেয়। আর বিভাগ যেহেতু প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ নাই, সেখানে জিপিএ দেওয়া হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে উত্তীর্ণ পরীক্ষার্থীর রোল নম্বরের পাশে জিপিএ লেখা থাকবে আর বাকি পরীক্ষার্থীর রোল নম্বরের পাশের বন্ধনীতে এফ লেখা থাকবে। টেবুলেশন বইতে সকল পরীক্ষার্থী টেবুলেশন বই আছে, সেখানে সকল বিস্তারিত তথ্য থাকে একটা তথ্যের মধ্যে। আশা করি সেই বিষয়গুলো আপনারা ফলো করবেন এবং আমাদের পরীক্ষার্থীরা সুন্দর করে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সকলের মতামতের জন্য ধন্যবাদ। আশা করি সকলে আমাদের সাথে এই মতামত দিবেন, মতামত দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।